হ্যালো স্টুডেন্ট, আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, এখানে বোর তত্ত্ব থেকে মজুলের সূত্র প্রতিষ্ঠা এবং একটা টার্ম দেওয়া আছে, খুব দারুণ টার্ম, যে স্ক্রিনিং এফেক্ট। এই স্ক্রিনিং এফেক্টের সম্পর্কে জানবো এবং বোর তত্ত্ব থেকে মজুলের সূত্র কীভাবে এসছে সেটা আমরা এখান থেকে ব্যাখ্যা করব। এবং যেটা হচ্ছে কি না, জেড পরমাণু কম্পাঙ্ক বিশিষ্টটা পরমাণু ধরে নিয়েছেন। ফার্স্ট চলে আসবো যে বোর তত্ত্বে আমরা পড়েছিলাম হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে মোট শক্তি কি রাশিমালা ছিল না, ইএন সমান -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এবং এটা কিছু ছিল ইলেকট্রোভোল্ট এককে। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল মোট শক্তি রাশিমালা, এখানে লক্ষ্য করো জেড স্কোয়ার আছে। তাহলে মোট শক্তি জেড স্কোয়ার ছিল কার, বোর তত্ত্বে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, কিন্তু এই জেডের জায়গায় একটু মান চেঞ্জ হবে। ওকে, সেটা তিনি মজুলের সূত্র প্রতিষ্ঠা, মজুলের সূত্র যেটা লিখবেন সেটা আমরা এখান থেকে জানতে পারবো। বিজ্ঞানী মজুলে তিনি ধারণা দিয়েছেন, আলাদা একটু কনসেপ্ট দিয়েছেন যে, এবং তিনি ধরে নিয়েছেন যে এখানে তিনটির বেশি ইলেকট্রন, তিন বা ততোধিক তিনটির বেশি ইলেকট্রন যদি থাকে কোনো পরমাণুতে, তিনটির বেশি ইলেকট্রন যদি কোনো পরমাণু থাকে, সাপোজ মনে করো কে কক্ষে দুটো ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এবং এল কক্ষে একটা ইলেকট্রন আছে। আচ্ছা, মেন যে পয়েন্ট আমরা আসবো যে মজলে, বিজ্ঞানী মজলে কি বলেছেন, লক্ষ্য করে এখানে যে দুটো ইলেকট্রন তো কে কক্ষে আছে, তার মধ্যে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল, তাহলে এই ইলেকট্রনটি কী হলো, মুক্ত বা ফ্রি। এই ইলেকট্রনটি ফ্রি হয়ে গেল বা মুক্ত হয়ে গেল। তাহলে যখন ইলেকট্রন বেরিয়ে গেল তখন এই স্থানে, এখানে ফাঁকা স্থানের সৃষ্টি হলো বা শূন্যতার সৃষ্টি হলো। এই ফাঁকা স্থান বা শূন্যস্থান পূরণ করার জন্য এল কক্ষ থেকে কে কক্ষে ইলেকট্রনটি নেমে আসবে, এবং যখন নেমে আসবে তখনই কি করবে, একটা কে আলফা রেখা বর্ণালী কী করবে, বিকিরণ করবে বা নির্গত বা নিঃসরণ করবে। তাহলে এল কক্ষে যে ইলেকট্রনটি ছিল ও কী করবে না, এখানে ফাঁকা স্থান ছিল, ওই ফাঁকা স্থান পূরণ করার জন্য কে কক্ষে নেমে আসবে এবং কে আলফা একটা রেখা বর্ণালী নিঃসরণ করবে। আচ্ছা, এবার লক্ষ্য করো নিউক্লিয়াসে মোট কত ছিল আধান, ধনাত্মক আধান প্লাস জেটি। তাহলে এই যে ইলেকট্রনটি এল কক্ষ থেকে কে কক্ষে আসছে, এই ইলেকট্রনটি মানে এল কক্ষে যে ইলেকট্রনটি, এটা কিন্তু পুরো নিউক্লিয়াসের জেড প্লাস ই যে ধনাত্মক আধান ছিল এর পুরো প্রভাব পড়বে না। এর কারণ কি, তাহলে এর থেকে কম পড়বে। এর কারণটা কি না, লক্ষ্য করো একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, কিন্তু কে কক্ষে আরেকটা ইলেকট্রন আছে, দুটোর মধ্যে একটা ইলেকট্রন কিন্তু উপস্থিত আছে। তাহলে ওই ইলেকট্রনটি কী করবে, নিউক্লিয়াসের কেন্দ্রকে চারদিকে আবর্তন করতে থাকবে, এবং নিউক্লিয়াসের চারিদিকে একটা নেগেটিভ চার্জ দ্বারা আবৃত করে রাখবে, আচ্ছাদন করে রাখবে। ফলে যখন নেগেটিভ চার্জ দ্বারা আবৃত করে রাখবে নিউক্লিয়াসকে এই ইলেকট্রনটি, তখন এটা তো ইলেকট্রন নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস কি বিকর্ষণ করবে, প্লাস দু নম্বর যেটা, এই ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হবে। তাহলে এখানে কিন্তু এই ইলেকট্রনটি নিউক্লিয়াসে পুরো যে ধনাত্মক চার্জ ছিল প্লাস যেটি কিন্তু আকর্ষণ বল অনুভব করতে পারবে না। ক্লিয়ার? তাহলে কত করবে, এর থেকে কম করবে। কেন কি না, এই ইলেকট্রনটি চারিদিকে আবর্তন করার ফলে কি হচ্ছে, এই ইলেকট্রনটিও বিকর্ষণ হচ্ছে। ফলে এখানে জেড প্লাস ই প্লাস জেটি পুরো ধনাত্মক আধান কিন্তু এই এল কক্ষের যে ইলেকট্রনটি আছে তার উপর প্রভাব পড়বে না। তাহলে কত পড়বে, সেটা একটু কম হবে, সেটা Z-1 ইন্টু ই বা Z-B ইন্টু ই। Z-1ও লেখা যায়, Z-Bও লেখা যায়। এই Z-B, এই যে বিটা হচ্ছে কি বলা হয়, স্ক্রিনিং কনস্ট্যান্ট। কি বলা হয়, স্ক্রিনিং কনস্ট্যান্ট। এর মানটা, এই যে বি এর মানটা বিভিন্ন কক্ষপথ থেকে বিভিন্ন কক্ষপথে এলে মানটা চেঞ্জ হতে থাকে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। কি বললাম, যে যখন ইলেকট্রনটি এল কক্ষ থেকে কে কক্ষে আসবে তখন কিন্তু নিউক্লিয়াসের যে মোট আধান জেডি তার প্রভাবটা কিন্তু অনুভব করবে না। কত করবে, তার এর থেকে কম করবে। কেন কি না, ইলেকট্রনটি এই যে একটা বাকি যে একটা ইলেকট্রন ছিল কে কক্ষে, সেই ইলেকট্রনটি কী করবে, নিউক্লিয়াসকে চারিদিকে আবৃত করে রাখবে এবং নেগেটিভ চার্জ দ্বারা আচ্ছাদন করে রাখবে। এর ফলে এই ইলেকট্রনটি কিছুটা বিকর্ষণ বলে অনুভব করবে। এর ফলে জেড প্লাস জেটি পুরো ধনাত্মক আধান প্রভাব পড়বে না, কিছুটা কম পড়বে, হয় Z-1 ইন্টু ই অথবা Z-B ইন্টু ই ধরা হয়। তাহলে এখানে বিটাকে বলা হচ্ছে স্ক্রিনিং ধ্রুবক বা স্ক্রিনিং কনস্ট্যান্ট।
ওকে, এই ঘটনা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। তাহলে এখান থেকে তাহলে আমরা যে মোট শক্তির রাশিমানটা পাবো, তাহলে ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। তাহলে -13.6 তাহলে z-1 হোল স্কোয়ার বাই n স্কোয়ার, এটাই হচ্ছে জাস্ট চেঞ্জ হয়ে গেল, জেডের জায়গায় z-1, এটা ইলেকট্রোভোল্ট আগেও থাকবে। ওকে, নেক্সট লক্ষ্য করো মজুলার সূত্র প্রতিষ্ঠা। ধরা যাক জেড পারমাণবিক বিশিষ্ট মৌলের পরমাণুর এল কক্ষে একটি ইলেকট্রন কে কক্ষে নেমে এলে কে আলফা ফোটন শক্তিরূপে নির্গত হবে। তাহলে এটা আমরা আগেই জেনেছি যে যদি একটা ইলেকট্রন এল কক্ষে উপস্থিত আছে, তাহলে কে কক্ষে যদি নেমে আসে তাহলে কে আলফা ফোটন শক্তিরূপে একটা রেখা বর্ণালী নির্গত করবে বা রেখা বর্ণালী পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসবো, লক্ষ্য করো এখানে এল কক্ষ কে কক্ষের শক্তি স্তরের সমীকরণ লিখব। আচ্ছা, কে কক্ষ হচ্ছে n=1 এবং এল তো n=2। আচ্ছা, এবার এখানে যে ইকুয়েশনটা লিখবো আমরা মোট শক্তি ইকুয়েশন, ফার্স্ট লিখবো এল কক্ষের, তাহলে কি হবে -13.6, আমরা হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে কী লিখেছিলাম z²/n², কিন্তু এখানে কি হবে জেডের জায়গায় z-1 হোল স্কোয়ার বাই, আচ্ছা এখানে ধরে নেব এখানে হচ্ছে n=1টাকে এখানে n1 ধরে নেব এবং 2টাকে হচ্ছে n2 ধরে নেব, n2=2 এবং n1=1, তাহলে এখানে কি বসবে, তাহলে n2² এবং ইউনিট কি থাকবে ইলেকট্রোভোল্টে। এটা হচ্ছে এল কক্ষে শক্তি স্তরে হচ্ছে ইকুয়েশন। এবার চলে আসবো কে কক্ষে শক্তি স্তরের ইকুয়েশন কি হবে -13.6 z-1 হোল স্কোয়ার বাই কি লিখবো n1², এটাও ইলেকট্রোভোল্টে থাকবে। তাহলে দুটো শক্তি স্তরে আমরা মোট শক্তির রাশিমালাটা লিখে নিলাম বা সমীকরণটা লিখে নিলাম। এবার নেক্সট চলে আসবো যে কম্পাঙ্কের শর্ত অনুযায়ী, কম্পাঙ্কের শর্ত আমরা কী জানি না, ডেল্টা ই সমান ই এল মাইনাস ই কে, কারণ কি না ই এল বড় হবে কার থেকে, ই কে থেকে, কারণ ওপরের শক্তি এনার্জিটা বড় বেশি হয় নিচের থেকে, নিচের শক্তি কে কক্ষে হচ্ছে শক্তিটা কী হবে কম হবে, তাই ই এল মাইনাস ই কে লিখলাম। নেক্সট ডেল্টা ই সমান ই এল এর মানটা বসিয়ে দেবো এখানে -13.6 z-1 হোল স্কোয়ার বাই n2² মাইনাস অফ 13.6 ই কে মানটা বসিয়ে দেবো z-1 হোল স্কোয়ার বাই n1²। ওকে, নেক্সট লক্ষ্য করো এখানে ডেল্টা ই সমান 13.6, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, z-1 হোল স্কোয়ার n1² মাইনাস 13.6 z-1 হোল স্কোয়ার বাই n2²। এবার n1 এবং n2 মানটা বসিয়ে দেবো, তাহলে ডেল্টা ই সমান কী বসাবো 13.6, আচ্ছা ডেল্টা ই 13.6 এবং z-1টা কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কী দাঁড়াবে লক্ষ্য করো একটু 1/n1² মাইনাস 1/n2²। আচ্ছা 13.6 z-1 হোল স্কোয়ার, এখানে n1টা কত ছিল 1, তাহলে n1টা 1 মানে 1 হয়ে যাবে, 1² 1। আচ্ছা n2টা কত ছিল 2, তাহলে এখানে কত হবে 2² মানে 4 ডেল্টা ই, বা ডেল্টা ই সমান কী লিখবো 13.6 বিয়োগ করে কত আসবে 3/4 3/4 z-1 হোল স্কোয়ার। আচ্ছা এবারে এটাকে গুণ করলে চলে আসবে, লক্ষ্য করো ডেল্টা ই সমান 10.2 z-1 হোল স্কোয়ার, টোটালটা কিসে থাকবে ইলেকট্রোভোল্ট ইউনিটে থাকবে, কিসে থাকবে ইলেকট্রোভোল্ট ইউনিটে। আচ্ছা নেক্সট চলে আসবো ডেল্টা ই সমান 10.2 z-1 হোল স্কোয়ার এবং ইলেকট্রোভোল্টে থাকবে। আচ্ছা ডেল্টা এটা ভেঙে নেব, এইচ নিউ সমান 10.2 z-1 হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে লক্ষ্য করো এই সমীকরণটাকে লক্ষ্য করো, যেখানে 10.2 একটা ধ্রুবকের মান এবং এইচ একটা প্ল্যাঙ্ক ধ্রুবক, তাই আমরা কি লিখতে পারি নিউ ভেরিয়েশান z-1 হোল স্কোয়ার।
অথবা অথবা রুট অফ নিউ ভেরিয়েশন জেড মাইনাস ওয়ান। তাহলে এখানে এই যে সমীকরণটা বেরোলো রুট অফ নিউ ভেরিয়েশন জেড মাইনাস ওয়ান, এটাকে বলা হচ্ছে মজুলের সূত্র। এটা কি বলা হচ্ছে? মজুলের সূত্র। এবং নিউটাকে বলা হচ্ছে কি? কম্পাঙ্ক। এবং নিউটাকে কি বলা হচ্ছে? কম্পাঙ্ক। ওকে, এবার নেক্সট চলে আসবো আমরা কে আলফা এবং কে বিটার যে ইকুয়েশনগুলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে লাগে সেগুলো লিখে নেব। তাহলে কে আলফা কে বিটা কখন আসে আমি দেখে নিচ্ছি আমরা। সাপোজ মনে করো এখানে গ্রাফ আঁকলে এটা হচ্ছে কে কক্ষ, কে এল এম এবং এন। ওকে, আচ্ছা কে কক্ষের ক্ষেত্রে আমরা দেখে নিব যে যখন একটা ইলেকট্রন এল কক্ষ থেকে যখন এম কক্ষে নেমে আসে, তাহলে এল কক্ষ থেকে যখন এম কক্ষে নেমে আসে তখন সেটা কি বিকিরণ করবে? সেটা হচ্ছে কে আলফা রেখাবর্ণালী পাওয়া যাবে। এবং এম থেকে যেটা আসবে কে কক্ষে সেটা হচ্ছে কি পাওয়া যাবে? সেটা হচ্ছে কে বিটা। ওকে, আচ্ছা এবার চলে আসবো কিছু ইকুয়েশনে যেগুলো আমাদের বিভিন্ন এক্সামে লাগে। যে আমরা এটা নর্মাল ইকুয়েশন পড়েছিলাম যে 1/λ সমান RH ইন্টু জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো এখানে কে আলফার ক্ষেত্রে বা কে বিটার ক্ষেত্রে কে শ্রেণীর ক্ষেত্রে বি হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট, যেটা মান ছিল 1। ওকে, তাহলে এখানে ইকুয়েশনটা বসালে কি আসবে না 1/λ সমান RH ইন্টু কার ক্ষেত্রে? এটা ধরে নিচ্ছি কে আলফার ক্ষেত্রে। তাহলে 1/λ সমান RH ইন্টু জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এখানে এন ওয়ানটা তো 1, কে সমান তো এখানে এনটা 1, এখানে এন তো 2, এখানে এন কত হবে 3। তাহলে ফার্স্টে এখানে এন হচ্ছে 4। তাহলে ফার্স্টে লক্ষ্য করো এন সমান 1 আছে, তাহলে 1 স্কোয়ার 1 এবং মাইনাস 2 আছে, 2 থেকে আসছে 1-এ, তাহলে 1/4। তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনে কী দাঁড়াচ্ছে 3RH/4 জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এটা হচ্ছে কি কে আলফা রশ্মির ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কে আলফা রেখাবর্ণালীর ক্ষেত্রে। নেক্সট চলে আসবো সাপোজ কে বিটা যদি রেখাবর্ণালী থাকে তাহলে 1/λ সমান RH ইন্টু জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। সেম টাইপের এখানে কোনখান থেকে আসবে 3 নম্বর থেকে 1 নম্বর, তাহলে 1/1 স্কোয়ার মানে 1 মাইনাস 3 নম্বর থেকে আসবে মানে ইন্টু 3 বসবে, তাহলে কত হবে 1/9। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে না 8RH/9 জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কে আলফা এবং কে বিটা একটা রাশিমালা পেয়ে গেলাম এবং যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। সাপোজ মনে করো নেক্সট যদি বলা থাকে যে এল আলফা, যদি বলা থাকে এল আলফার ক্ষেত্রে কী হবে? এল আলফা কোনখান থেকে আসবে না যদি এম থেকে এলে আসে তাহলে কি বিকিরণ করবে? এল আলফা। ওকে, তাহলে এল থেকে যদি এম আসে মানে 3 থেকে কোথায় আসবে? 3 থেকে কোথায় আসবে 2 নম্বরে, এন সমান 3 থেকে 2 নম্বরে আসে, তখন কি এল আলফা রেখাবর্ণালী নির্গত করবে। তাহলে এখানে সিম্পল পেয়ে যাব 1/λ সমান RH জেড মাইনাস 7.4। কেন বসালাম? কারণ এল আলফার ক্ষেত্রে বির মান কনস্ট্যান্ট কত হয়? 7.4 হয়। কত হয়? 7.4। এটা হচ্ছে কি তার কনস্ট্যান্ট, মানে স্ক্রিনিং কনস্ট্যান্ট। তা 7.4 হোল স্কোয়ার। তাহলে এখানে এন ওয়ানটা কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 3 নম্বর থেকে আসবে তাহলে 3 স্কোয়ার। তাহলে RH ইন্টু জেড মাইনাস 7.4 এর হোল স্কোয়ার ইন্টু 1/4 মাইনাস 1/9। তাহলে RH ইন্টু জেড মাইনাস 7.4 এর হোল স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 9/-4/36। তাহলে হচ্ছে 5RH/36 জেড মাইনাস 7.4 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে 1/λ। এটা কার ক্ষেত্রে হলো? এটা হচ্ছে এল আলফা রশ্মির ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এল আলফা।
তাহলে আমরা এই সমস্ত ইকুয়েশন থেকে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা খুব সহজে বার করতে পারবো। ওকে।